আমরা অধিকাংশই ৭১-এর মুক্তিযোদ্ধা, তাই সামরিক ট্রেনিংয়ে বিশেষ প্রয়োজন হলো না। মাসখানেক ট্রেনিংয়ে মহড়া দিয়েই আমরা সরাসরি ডিফেন্সে চলে গেলাম। ডিফেন্স মানে সীমান্ত এলাকায় আমাদের ক্যাম্প। আমরা ১০ জন বিচ্ছিন্ন হয়ে এক এক ক্যাম্পে এক একজন চলে এলাম। আমি গেলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তের ক্যাম্পে। সিদ্ধান্ত হলো গেরিলা যুদ্ধের জন্য দেশের ভেতরে গিয়ে শেখ মুজিব অনুসারী যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্থানে গেরিলা ক্যাম্প গড়ে তোলা। G3 অটোমেটিক রাইফেল পাকিস্তানের তৈরি এই রাইফেল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর ভারত এই G3 রাইফেল সহ পাকিস্তানি অন্য অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিল। MMG স্টেন গান, 6 ইঞ্চি মর্টার সহ আমরা ১৮ জন যোদ্ধা বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রবেশ করি। আমাদের আরও কয়েকটি গ্রুপ বিভিন্ন সীমান্ত দিয়ে দেশের ভিতর প্রবেশ করে। সুনামগঞ্জের অধিকাংশ জায়গা হলো পাহাড় হাওড়া অঞ্চল। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো হিন্দু এবং মুসলমান পৃথক পৃথক গ্রামে বসবাস করে। যে গ্রামে হিন্দু বাস করে তার ৫-৭ মাইল পর অন্য একটি গ্রামে মুসলমান বাস করে, তার ৫-৭ মাইল পর আবার হিন্দু গ্রাম। এখানে সব পরিবারই কৃষিপণ্য নির্ভর। এক এক পরিবার ৫, ২৭ এমনকি ১,০০০-১,২০০ মণ ধান পায়। তবে মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি ধনী। এখানে ১৫-২০ মাইলের মধ্যে কোনো পাকা বা পিচের রাস্তা নেই। হাওড় এবং নিম্ন অঞ্চল হওয়ায় প্রচুর ফসল হয়। নগর বা শহর সভ্যতা কী জিনিস এখানকার মানুষ জানে না। এখানে কোনো দিন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেনি। হিন্দুরা মহা উৎসবে মহা আনন্দে ধর্মীয় অনুষ্ঠান করে। নগর সভ্যতা আলো এখানে পৌঁছায়নি। হয়তো তাই সংখ্যালঘুর দুঃখ, সংখ্যাগুরুর অত্যাচার কোনো কিছুরই লেশমাত্র নেই। দিনের বেলা একটি হিন্দু গ্রামে চুপচাপ বসে থাকা, খাওয়া দাওয়া, সন্ধ্যা হলে অন্য একটি হিন্দু গ্রামের উদ্দেশ্যে হেঁটে যাত্রা করা। এভাবেই একটি হিন্দু গ্রাম থেকে ৮-১০ মাইল কিংবা তার চেয়েও দূরের আরেকটি হিন্দু গ্রামে সারা রাত ধরে হেঁটে যাওয়া। সারা রাত হাঁটার পথে অন্য কোনো গ্রাম পড়ে না তা নয়, কিন্তু সেই গ্রামে ওঠা যাবে না, কারণ ওই গ্রাম মুসলমানদের। আমাদের কমান্ডার রক্ষী বাহিনীর ডেপুটি লিডার সুকুমার সরকারের এক কথা, কোনো মুসলমান গ্রামে ওঠা যাবে না, কারণ মুসলমানরা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেবে। তাই আমরা কোনো মুসলমান গ্রামে উঠি না। সন্ধ্যা হলেই আমরা হাঁটা শুরু করি। সারা রাত হেঁটে এক হিন্দু গ্রাম থেকে আর এক হিন্দু গ্রামে গিয়ে উঠি। এভাবেই দিনে খাওয়া দাওয়া, চুপচাপ বসে থাকা এবং সারা রাত হাঁটা। দিন ১০ পরেই শরীর কাঁপতে লাগলো। প্রথমে আমি ভাবলাম এটা বুঝি আমার কোনো রোগ। পরে দেখি সকলেরই শরীর কাঁপছে এবং সকলেই আমাকে তাদের শরীরের অবস্থা অবহিত করছে। কিন্তু শরীর যতই কাঁপুক, রাতে তো হাঁটতেই হবে। হাঁটা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। একদিন সন্ধ্যার পর হাঁটতে শুরু করলাম। নিশিরাত পার হয়, কিন্তু হিন্দু গ্রাম আর আসে না। সামনে আবছা একটা গ্রাম দেখা যায়, কিন্তু ওই গ্রামে ওঠা যাবে না। ওটা মুসলমান গ্রাম। রাত শেষে ভোর হয় ভাব। আমাদের সকল সাথী বেঁকে বসল। তাদের শরীর আর চলছে না, আর হাঁটতে পারছে না। সকলের এক দাবি, এই গ্রামে উঠতে হবে, এই গ্রামে আশ্রয় নিতে হবে। কিন্তু কমান্ডার সুকুমার সরকারের ওই একই কথা, এটা মুসলমান গ্রাম, এই গ্রামে ওঠা বা আশ্রয় নেওয়া যাবে না। এর পরের গ্রাম হিন্দু, সেই গ্রামে আশ্রয় নেওয়ার জন্যই উঠতে হবে। এই কথা শুনেই সবাই বসে পড়ল, কেউ কেউ শুয়ে পড়ল। সামরিক ভাষায় যাকে বলে ট্রপস আউট অফ অর্ডার। সুকুমার সরকার আর আমি দাঁড়িয়ে, বাকি সবাই যে যার মতো কুয়াশায় ভেজা ঘাসের উপর শুয়ে বসে। সুকুমারবাবু আমাকে বললেন, বাঁচতে চাইলে ট্রুপস ওঠাও। আমি শত চেষ্টা করেও কাউকে উঠাতে পারলাম না। অবশেষে কমান্ডার সুকুমার আঞ্চলিক ভাষায় বললেন, শালার ভাইয়েরা, আমার কি বেকটুইন মরবে?
মানে সকলেই মরবে। চলো এই মুসলমান গ্রামে উঠি। বলে গ্রামের দিকে হাঁটতে লাগলেন। ধীরে ধীরে সবাই উঠে হাঁটতে লাগলো। সুকুমার বাবু আবারও মুসলমান গ্রামে না ওঠার কথা বলল, কিন্তু কোনো কাজ হলো না। সবাই মুসলমান গ্রামের দিকেই চলতে লাগলো। মিনিট 15-র মধ্যেই আমরা আশ্রয় নেওয়ার জন্য মুসলমান গ্রামে উঠে পড়লাম। মূল মাটি থেকে 15-20 ফিট উঁচু, 60-80 ফুট লম্বা, 100 ফুট চওড়া এবং 50-60টি করে গ্রামে যে দিক দিয়ে পারে ঢুকলো এবং যে ঘরে পারে শুয়ে পড়ল। সারা গ্রামে ডাকাত ডাকাত বলে শোর পড়ে গেল। অবস্থা বেকুদিক দেখে আমি চিৎকার করে বলতে লাগলাম, ভাই সাব, আমরা ডাকাত না, আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আমরা ডাকাত নই, আপনারা হইচই বন্ধ করুন, আমরা ডাকাত নই। এক পর্যায়ে বাধ্য হয়ে বললাম, আপনারা চুপ না করলে আমরা আপনাদের গুলি করতে বাধ্য হব। বলেই G3 অটো রাইফেল টাক করে ধরলাম। কিছু লোক কথায় কথায় এবং ভয়ে চুপ করল। আমি গ্রামের পুরুষদের বললাম, আপনারা মসজিদে আসেন, ফজর নামাজের পর আপনাদের সাথে আমাদের কথা আছে। এখানকার গ্রাম দেশে অন্যান্য গ্রামের মতো নয়। এই গ্রাম মূল মাটি থেকে 20-30 ফুট উঁচু, 500-700 ফুট লম্বা, 50-60 ফুট চওড়া করে মাটি ফেলে তার উপর পরিকল্পিতভাবে 2 সারিতে ঘর, এক কোনায় মসজিদ, পাঠশালা তৈরি করা। মসজিদে ফজরে আজান শেষে নামাজ হলো। আমাদের কে যে কোন ঘরে কোথায় ঘুমিয়ে নাক ডাকছে তার কোনো হদিস নেই। একমাত্র আমি গ্রামের মানুষের ভিড়ে উপচে পড়া মসজিদের বারান্দায় অস্ত্র হাতে দাঁড়িয়ে বক্তৃতা করছি। সবাই অঘুরে ঘুমাচ্ছে। ভাই সাব, আমরা ডাকাত নই। আমরা যদি ডাকাত হতাম তাহলে এতক্ষণে আপনাদের জানমাল ধন সম্পদ লুট করতাম, কিন্তু কই, আমরা তো আপনাদের কিছুই লুট করছি না, কারণ আমরা ডাকাত নই। আমরা হলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আপনারা হয়তো জানেন না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, আর তাই ওই হত্যার প্রতিবাদে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা ডাকাত নই, আমরা শেখ মুজিবের সৈনিক। আমরা বাংলাদেশের সরকার ও বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এই যুদ্ধের প্রয়োজনেই আমরা আজ আপনাদের কাছে আশ্রয়ের জন্য এসেছি। আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের পিতামাতার মতো। শুধু আজকের দিনের জন্য একটুখানি আশ্রয় আমরা আপনাদের কাছে চাই। আমার বক্তৃতা শুনে গ্রামের এক মহিলা বলল, ওমা, ডাকাত দিয়ে ভালো ভালো কথা বলে। তোতা পাখির মতো আরও কত কিছুই না বোঝালাম। গ্রামবাসীও বুঝল। আমি মসজিদের বারান্দায় অস্ত্রটা বুকের ভিতর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। গ্রামবাসীর ডাকে আমার ঘুম ভাঙল। গ্রামবাসী আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, স্যার আসেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। আমি বললাম, আপনি যান, আমি আসছি। তিনি বললেন, না, আমার সাথেই যেতে হবে, আপনাদের জন্য আমরা খাসি জবাও করছি। আমি ওনার সাথে যেতে থাকলাম। একটা ঘরে আমাকে আমার আরও 3 জন সাথী সহ খাওয়াতে বসানো হলো। খেতে বসে দেখলাম সত্যি সত্যি খাসির মাংস দিয়ে খেতে দিয়েছে। মনে মনে নিজেই নিজের বক্তৃতার প্রশংসা করতে লাগলাম আর গর্ববোধ করতে লাগলাম। আমার বক্তৃতার এমনই জাদু, এবং আমি মানুষকে এমনভাবেই বোঝাতে পারি যে গ্রামের মানুষ খাসি জবাই দিয়ে আমাদের খাওয়ায়। আহ, কি আমার যোগ্যতা! খাসির মাংস দিয়ে পুরো পেট ভাত খাওয়া শেষ হলে এলো দুধ। পেটে জায়গা না থাকায় দুধ ভাত খেতে অক্ষমতা জানালাম। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত গ্রামের মানুষেরা নাছোড়বান্দা। দুধ ভাত খেতেই হবে। তাদের অনুনয়ের কাছেই নতি স্বীকার করে দুধ ভাত খেতে বসলাম। এক লোকমা দুধ ভাত তুলে যেই মুখে দিতে গেলাম, অমনি আচমকা গুলি শুরু হলো। ঝাঁকি ঝাঁকি গুলি বাঁশের বেড়া ভেদ করে ঘরে ঢুকতে লাগলো। বাঁ হাতে থাকা G3 অটো রাইফেল নিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যেই পাল্টা গুলি করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা আমাদের 3 দিক থেকে ঘেরাও করে হামলা করছে। এতক্ষণে বুঝলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্ধ ভক্ত
অনুরাগী সমর্থক সহজ সরল গ্রামের মানুষ খাসি জবাই করে দুধ ও ভাত খাওয়ানোর প্রকৃত রহস্য। ৩-৪ শত লোকের বাস এই গ্রামে। গ্রামে কোনো মহিলা নেই, শিশু নেই, এমনকি পুরুষও নেই। রয়েছি শুধু আমরা আর আমাদের সামনে ডান দিকে এবং বাম দিকে এই ৩ দিক ঘেরাও করা আর্মির সৈন্যরা। আমাদের পেছনে হাওর। হাওর মানে কুল কিনারহীন এক বিশাল জলাশয়। আমাদের তড়িৎ পাল্টা আক্রমণের প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। ফজরের নামাজের পর গ্রামের মানুষদের আমাদের সম্পর্কে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত বোঝানোর পর আমরা যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন গ্রামের মানুষেরা বাংলাদেশের সেনাবাহিনীর কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে এবং জেনারেল মাহমুদুল হাসানের পরিকল্পনা অনুযায়ী আমাদের জন্য খাসি জবাই করে মাংস এবং দুধ ভাত খাওয়ানোর আয়োজন করা হয়। আমরা ঘুমে থাকতেই মুষ্টিমেয় কয়েকজন লোককে আমাদের খাওয়া দাওয়ার জন্য রেখে গ্রামের বাকি মহিলা, শিশু, পুরুষ সকলেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হিসেবটা এরকম ছিল, আমরা খাসির মাংস আর দুধ ভাত খেতে ব্যস্ত থাকব, আর মাহমুদুল হাসানের সৈন্যরা ৩ দিক থেকে ঝটিকা আক্রমণ করে আমাদের জীবিত ধরে নিয়ে যাবে। আমাদের সঙ্গে থাকা অত্যাধুনিক সমরাস্ত্র সম্পর্কে জেনারেল মাহমুদুল হাসানের সঠিক ধারণা ছিল না। তিনি আমাদের আন্ডার এস্টিমেট করেছিলেন, অস্ত্রশস্ত্রে দুর্বল মনে করেছিলেন। ফলে প্রায় ৩ শতাধিক সৈন্য নিয়ে ৩ দিক থেকে ঘেরাও করেও আমাদের আক্রমণ করে কাবু করতে পারল না। আমরা তড়িৎ পাল্টা আক্রমণের মাধ্যমে মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করে দিই। জেনারেল মাহমুদুল হাসান হেলিকপ্টারের সাহায্যে অস্ত্র ও সৈন্য সমাবেশ করতে থাকে। আমরা হেলিকপ্টার লক্ষ্য করে 6 ইঞ্চি মর্টার থেকে গোলা নিক্ষেপ করলে হেলিকপ্টার পালিয়ে যায়। কিন্তু ইতিমধ্যেই জেনারেল মাহমুদুল হাসান তার সৈন্যবল এবং অস্ত্রবল বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি করে। প্রচণ্ড গতিতে যুদ্ধ চলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য আমাদের জীবিত কিংবা মৃত অবস্থায় পরাস্ত করা, আর আমাদের লক্ষ্য প্রাণে বাঁচা। যুদ্ধের কৌশলগত কারণে আমাদের অবস্থান ছিল অনেক সুবিধাজনক, কারণ আমরা ছিলাম গ্রামে এবং উঁচু জায়গায়, আর সেনাবাহিনী ছিল ধান খেতে অর্থাৎ নিচু জায়গায়। যুদ্ধে আমাদের মিডিয়াম মেশিনগান চালক, উপজাতীয় গারো তরুণ আশু মারাক ও তার অল্পবয়সী তরুণ সহকারী চালক দীনবন্ধু মারাক ফিল্মের নায়কের মতো অভূতপূর্ব সাহসিকতার সাথে ১০০ রাউন্ড গুলির এক চেইন বিশিষ্ট এমএমজি চালাতে থাকে। এমএমজির সামনে 2টি পা আছে। এই 2টি পা মাটিতে রেখে শুয়ে থেকে তারপর এমএমজি চালাতে হয়। কিন্তু আশু মারাক এই রীতি বা প্রশিক্ষণের তোয়াক্কা না করে ১০০ রাউন্ড গুলির এক চেইন এমএমজি হাতে নিয়ে দাঁড়িয়ে সিনেমার নায়কের মতো শত্রুকে ঘায়েল করতে লাগলো। আর তার সাথে তাল মিলিয়ে কিশোর তরুণ যুবক দীনবন্ধু চেইন দ্রুত ১০০ রাউন্ড গুলি ভরে চেইন এমএমজিতে ফিট করে দিতে লাগলো। সিনেমায় যেমন নায়ক একের পর এক শত্রু নিধন করে যায়, কিন্তু নায়কের গায়ে গুলি লাগে না, বাস্তব যুদ্ধেও আশু মারাক ওই রকম একের পর এক শত্রু নিধন করে যেতে লাগলো, কিন্তু আশু মারাকের গায়ে শত্রুর গুলি লাগলো না। আমরা প্রকৃত অর্থে চারদিক থেকেই ঘেরাও করে আমাদের পালাবার পথ নেই, কারণ 3 দিক সেনাবাহিনী আর একদিকে কুল কিনারাহীন হাওরের বিশাল জলরাশি। পালাবার কোনো পথ নেই। জেনারেল মাহমুদুল হাসানের ধারণা ছিল, আমরা আর কতক্ষণ যুদ্ধ করব? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, 1 দিন 2 দিন, তারপর মৃত্যু, হয় মৃত্যু না হয় বন্দি। আসলেও তাই, আমাদের তো পালাবার কোনো পথ নেই। প্রচণ্ড যুদ্ধে কেউ কারো নাহি ছাড়ে সমান সমান। আমি চিন্তিত হলাম। ক্রলিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নিজেদের সর্বশেষ অবস্থানটা দেখে নিলাম। যুদ্ধ শুরু হয়েছে দুপুরবেলা, এখন প্রায় সন্ধ্যা হয়। মনে মনে সেলফ ডিসিশনটা কী নেব ভাবতে লাগলাম। ধরা পড়ব না আত্মহত্যা করব। ঠিক এমন সময় আমাদের কমান্ডার সুকুমার রায় ঠিক এই ভাষায়, কে আছে জওয়ান, হও আগুয়ান, হাঁকিয়াছে ভবিষ্যৎ বলে আমাদেরকে বললেন, ওই উত্তর দিকেই হিজল গাছগুলার আড়ালে যে সৈন্যগুলো আছে তাদের যদি এক ঝটিকা আক্রমণে নিহত বা সরিয়ে দিতে পারো, তাহলেই কেবল আমরা প্রাণে বাঁচতে পারি।
কারণ ওই একটি মাত্রই পথ আছে পালাবার। কমান্ডারের কথাটা শুনে মনে মনে সেলফ ডিসিশনের কথা ভাবছিলাম, তার সুরাহা হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হয় সেনাবাহিনীদের নিহত বা তাড়িয়ে দেব, অথবা নিজেই মরব। 3 জন সাথী বন্ধুকে ইশারায় কাছে ডাকলাম। আমি সহ 4 জনের একটা সুইস বোর্ড স্কোয়াড গঠন করলাম। যদিও পরিস্থিতি ও পরিবেশ আমরা সকলেই সুইস বোর্ড স্কোয়াডের মেম্বার হয়ে গেছি, তারপর একটা সামান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে একে অপরের সাথে করমর্দন করে গুলি করতে করতে হিজল গাছের বাগানের দিকে ঝটিকা আক্রমণ করলাম। নিজেদের গায়ে গুলি লাগতে পারে সেই পরোয়া করলাম না, শুধু আক্রমণ আর সামনের দিকে এগিয়ে গেলাম। যুদ্ধের ধরন গেল পাল্টে। এতক্ষণে আমরা শুধু শত্রুর আক্রমণ প্রতিহত করতে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করেছি। শত্রুর ঝাঁকে ঝাঁকে গুলি আমাদের দিকে আসছে, এটাই আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা তো মরার জন্য এসেছি। মিনিট 15 মধ্যেই আমরা হিজল বাগান দখল করে ফেললাম। আর্মির হেলমেট, বুট এবং জায়গায় জায়গায় রক্ত দেখে অনুমান করলাম এখানে সেনাবাহিনীর বেশ সদস্য হতাহত হয়েছে, যার ফলে হতাহত সৈন্যদের নিয়ে বাকি সৈন্যরা এই স্থান ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছে। হিজল বাগান আমাদের পূর্ব নিয়ন্ত্রণে। আমরা কমান্ডারের অপেক্ষায় রইলাম। সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এলো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যুদ্ধের তেজ কমে এলো। এখন এমনই একটা সময় যখন আকাশে চাঁদের ভগ্নাংশ ওঠে রাত 10টা-11টায়। আকাশে চাঁদ ওঠার আগেই এই অন্ধকারেই আমাদের পালিয়ে যেতে হবে। কতক্ষণ জানি না, তবে অনেকক্ষণ হলো। আমাদের কমান্ডার এবং অন্য সাথীদের অপেক্ষায় আমরা বসে আছি। চাঁদ উঠলে আমাদের পালানো কঠিন হয়ে পড়বে, কারণ চাঁদের আলোয় আমাদের দেখা যাবে। শত্রুরা ওয়্যার পজিশনে আছে, চাঁদের আলোয় আমাদের দেখলেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে। পালাতে পারা তো দূরের কথা, চাঁদ উঠলেই আমাদের হয় পজিশনে থাকতে হবে, নইলে মারা পড়তে হবে। এখনও কমান্ডার এলো না। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আজ মেঘে চাঁদ ঢেকে রাখো, নইলে আমরা মারা যাব। অনেকক্ষণ হয়ে গেল, আমাদের কমান্ডার ও অন্য সাথীরা এখনও এলো না। আমরা সেলফ ডিসিশন নিলাম এবং সাথীর 3 সাথীকে জানালাম আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে কমান্ডার ও অন্য সাথীরা না এলে আমরা পালিয়ে যাব, কারণ আকাশে চাঁদ উঠলে আর পালাতে পারবো না। পালাটি হলে চাঁদ ওঠার আগেই পালাতে হবে। এই হিজল বাগানের পরেই ধান ক্ষেত। সেই ক্ষেতেই বাংলাদেশের সেনাবাহিনীর সৈন্যরা পজিশনে আছে। আকাশে চাঁদ উঠে গেলে চাঁদের আলোয় হিজল বাগান থেকে ধান খেতে যাওয়া মাত্রই পজিশনে থাকা সৈন্যরা আমাদের দেখতে পাবে, আর আমাদের দেখা মাত্রই সৈন্যরা গুলি করে আমাদের ঝাঁঝরা করে দেবে। অতএব কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে বললাম, আমি এখন পালিয়ে যাব, তোমরা যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে পারো। 4 জন মিলে পালাতে লাগলাম। ঘুটঘুটে অন্ধকারে নিজেকেই নিজে দেখা যায় না। আমরা 4 জন একে অপরের থেকে যতটা বিচ্ছিন্ন হওয়া যায় আস্তে আস্তে চলতে লাগলাম। হিজল বাগান থেকে ধান খেতে এসে পড়লাম। ধান খেতে কিছুক্ষণ চলার পর আমরা দাঁড়িয়ে পড়লাম। অত অন্ধকার যে আমরা কি সোজা হাঁটছি নাকি এক জায়গায় ঘুরছি কিছুই বুঝি না। তবে এইভাবে যে পালাতে পারবো না তা বুঝতে পারলাম। হয়তো সারা রাত হেঁটে দেখা যাবে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায়ই ঘুরপাক খাচ্ছি। সাথী 3 জন ঘাবড়ে গেল, আমিও ঘাবড়ে গেলাম। একজন জিজ্ঞেস করলো, এখন উপায় কি? আমি বললাম, দাঁড়িয়ে তো থাকা যাবে না, হাঁটতেই হবে, যা হার তাই হবে। তবে সকলেই খেয়াল রাখবে, গ্রামের মানুষ যে পথে চলে সেই পথে ঘাস উঠে গিয়ে সাদা মাটির পথ হয়, সেই পথ অন্ধকারেও আবছা দেখা যাবে। আমরা হাঁটতে থাকি, সেই পথ পেলে একটা উপায় হবে। আমাদের এক সাথী বিমল বলল, দাঁড়ান, আমার পায়খানা পেয়েছে। আমরা দাঁড়ালাম। বিমল পায়খানা করতে বসলেই বলল, পেয়েছি পেয়েছি, পথ পেয়েছি। আমরা সবাই দেখলাম, হ্যাঁ এই তো গ্রামে মানুষের পায়ে চলার পথ। বিমলের পায়খানা শেষে খুঁজে পাওয়া পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। মনে অনেক ভয়, এই পথ না হারাই। সাথী নওশের আলী নসু বলল, দাঁড়ান, আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। বললাম, ভারী হোক আর হালকা হোক, দাঁড়াবার সময় নেই বন্ধু। এর মধ্যেই দেখলাম একটা লোক ধান খেতে বসে বিড়ি বা সিগারেট খাচ্ছে। প্রতি টানে টানে ফুলকি দিয়ে স্পষ্ট আগুন দেখা যাচ্ছে। আমি নিশ্চিত হলাম এই লোক বেসামরিক লোক, মানে পাবলিক।
কেননা কোনো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক এই সময়ে এই রাতে এই যুদ্ধ ময়দানে বিড়ি বা সিগারেট খেতে পারে না। সামরিক প্রশিক্ষণকালে যুদ্ধবয়নে রাতের বেলায় বিড়ি বা সিগারেট খাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশেষ তামিল দেওয়া হয়। সাথী বন্ধুদের বললাম, এই লোককে ধরে গান পয়েন্টে নিয়ে পালাবার পথ বের করে নিতে হবে। এই লোককেই গান পয়েন্টে আমাদের সাথে নিয়ে পালাতে হবে। আপনারা বিড়ির আগুন লক্ষ্য করে ক্লোরিং করে ওই লোকের 2-3 হাত সামনে যেয়ে অবস্থান নেবেন। আমি ক্লোরিং করে পিছন দিক দিয়ে ওই লোককে গান পয়েন্ট করব, যাতে ওই লোক চিৎকার করে অথবা দৌড়ে পালাতে না পারে। আমাদের কোনো প্রকার শব্দ করা চলবে না, এটা মনে রেখে কাজ করতে হবে। আমরা ক্রোলিং করে যাওয়া শুরু করলাম। আমি ঠিক পেছন দিক দিয়ে ওই লোকের পিঠে হাত রেখে বললাম, ক্যাডা? লোকটি ঘাবড়ে গিয়ে বলল, আমি 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 ধমকের স্বরে বললাম, চুপ। এরপর ধীরে ধীরে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? ভদ্রলোক বললেন, জিতেন হাজাং। নামটি আমার চেনা চেনা লাগলো। তবুও ধীরে রাইফেল ব্যারেল পিঠে ঠেকিয়ে বললাম, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলুন, নইলে গুলি করে মেরে ফেলব। আমরা কাদেরিয়া বাহিনীর লোক। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন, আপনাদের জন্যই তো আমি নৌকা নিয়ে এসেছি। নৌকা কোথায়? ঘাটে। চলুন আগে ঘাটে যাই। জিতেন হাজাং হলেন কমরেড মনীষ সিং এর কমিউনিস্ট পার্টির সদস্য। সংগ্রামী আর বিপ্লবীদের সাহায্য করাই তার ধর্ম। সুনামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দা চিরকুমার জিতেন হাজাং চিরকাল মানুষের সেবা করে জীবন কাটিয়ে দিয়েছেন। এই সুনামগঞ্জ অঞ্চলের মোটামুটি সমস্ত মানুষ জিতেন হাজাংকে চেনে। তিনি ইতিহাস প্রসিদ্ধ তেভাগা আন্দোলন, লাঙ্গুরজার জমিদার এবং জমিদারি প্রথা বাতিল আন্দোলনের বিপ্লবী যোদ্ধা ছিলেন। যৌবন বয়সে তিনি কমরেড মনীষ সিংয়ের সহযোদ্ধা ছিলেন। তিনি ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের তীর ধনুক নিয়ে ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন। 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হয়েছিলেন। কিন্তু ওই অঞ্চলে তেমন একটা যুদ্ধ না হয় তিনি যুদ্ধ করতে পারেননি বলে দুঃখিত। আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ জিতেন হাজাং এর কাছে নেশার মতো লাগে। সীমান্তে আমাদের ঘাঁটিতে তিনি একবার এসেছিলেন। যোদ্ধাদের জিতেন হাজাং ভালোবাসেন। নিজের বিপদ উপেক্ষা করে যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসতে তিনি দারুণ আনন্দ পান। তাই আমরা যখন সীমান্ত থেকে দেশের ভিতর ঢুকে তখন থেকে নিরাপদ দূরত্বে তিনি আমাদের ছায়ার মতো অনুসরণ করেছেন। এই অঞ্চল তার এতটাই নখদর্পণে যে আমরা যখন রাতে রওনা হতাম তিনি সহজে অনুমান করে নিতে পারতেন আমরা এক রাতে পায়ে হেঁটে কত দূরে এবং কোথায় গিয়ে পৌঁছাতে পারি। পরের দিন তিনি আবার আমাদের কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নিতেন, কিন্তু সরাসরি আমাদের কাছে আসতেন না। এই অঞ্চলের হিন্দু মুসলমান সকলের কাছেই তার সমান সমাদর ছিল। ঘর সংসার ত্যাগী চিরকুমার এই পুরুষের কাজই ছিল আজ এই গ্রাম কাল অন্য গ্রাম ঘুরে বেড়ানো। ঘাটে এসে দেখলাম সত্যিই একটা বড় জেলে নৌকা রয়েছে, সঙ্গে 3 জন মাঝি। জিতেন হাজাং সহ আমরা 4 জন নৌকায় উঠে বসলাম। আমাদের 4 জনের একজন হলো কমান্ডারের ছোট ভাই অরুণ সরকার। নৌকায় উঠে অরুণ সরকার বলল, দাদারে সারা যাবো না, দাদারে আনার ব্যবস্থা করেন। অর্থাৎ কমান্ডার সুকুমার সরকারকে ছাড়া সে যাবে না। জিতেন হাজাং বললেন, তোমরা নৌকায় বহো, আমি কমান্ডারকে খুঁজে আনি। জিতেন হাজাং কমান্ডার সুকুমার বাবু এবং অন্য সাথীদের খুঁজে আনতে গেল। আমরা 4 জন নৌকা থেকে নেমে শুয়ে পজিশন নিয়ে থাকলাম। একসময় অন্ধকার দেখলাম খুবই কাছাকাছি একদল সৈন্য সারিবদ্ধভাবে লাইন দিয়ে আমাদের দিকে আসছে। আমরা 4 জন পজিশনে চুপ করে শুয়ে থাকলাম। সৈন্যরা আমাদের 2-3 হাত দূরে দিয়ে নৌকার দিকে এগিয়ে গেল। এরপর কমান্ডার সুকুমার বাবু আস্তে আস্তে কোকিল কণ্ঠে কুকু করে ডাক দিলেন। আমরা বুঝতে পারলাম এই সৈন্যদল আমাদেরই সাথী। আমরাও পাল্টা কুকুর ডাক দিয়ে তাড়াতাড়ি নৌকার দিকে গেলাম। সার দ্রুত সবাই নৌকায় উঠে পড়লাম। নৌকা ছেড়ে দিল। অতিরিক্ত বৈঠা ও মাস্তুল দিয়ে আমরাও নৌকা বাইতে লাগলাম। আকাশে চাঁদ ওঠার আগেই অন্তত 2-3 মাইল দূরে চলে যেতে হবে। দ্রুত গতিতে নৌকা চলতে লাগলো। 2/3 ক্ষয় হয়ে যাওয়া চাঁদ চতুর্দিকে হালকা রূপালি আলো ছড়িয়ে আকাশে উঠল। চাঁদের মিষ্টি পরিষ্কার আলোতে সব কিছু স্পষ্ট দেখা যায়।
কুল কিনারাহীন বিশাল জলরাশির মাঝে একটা নৌকায় আমরা সবাই বসে আছি। এতক্ষণে আমাদের মুখে কথা ফুটল। আমরা সবাই আশ্চর্যজনকভাবে বিধাতার কৃপায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় পালিয়ে এসেছি। এজন্য কিছুতেই বিশ্বাস হতে চায় না। মনের আনন্দে মনে হলো উচ্চকণ্ঠে গান গাই। আমাদের এই বাঁচার পেছনে যার একক অবদান তিনি আর কেউ নন, তিনি হলেন মানুষের সেবায় উৎসর্গকৃত প্রাণ জিতেন হাজাং। জিতেন হাজাংয়ের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, ঋণের শেষ নেই। কোনো দিন কি এমন দিন আসবে যেদিন জিতেন হাজানের ঋণ শোধ করে অন্তত চেষ্টা করা যাবে? ভোর হলো, নৌকা তীরে ভিড়ল। আমরা সবাই নৌকা থেকে নেমে পড়লাম। জিতেন হাজাংকে বুকিয়ে জড়িয়ে ধরে বিদায় নিলাম। আবার পথ চলতে শুরু করলাম। এবারের পথ চলার লক্ষ্য হলো সীমান্তের দিকে। উদ্দেশ্য সীমান্তের নিকটবর্তী জায়গা দিয়ে আমরা ঘুরতে থাকব। জনগণের অবস্থা খুব একটা ভালো দেখলাম না। আমাদের হাতে অস্ত্র আছে বলেই জনগণ আমাদের কিছু বলেনি, কিন্তু মনে হয়েছে পারলে জনগণ আমাদের ধরে ফেলে। জনগণকে এত বোঝাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্রষ্টা, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু জনগণ গ্রহণ করছে না, কেবলই তা প্রত্যাখ্যান করছে। মনটা ভীষণ খারাপ। তাহলে কি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা শূন্যের কোঠার চেয়েও নিচে নেমে গেছে? জনগণ যদি আমাদের আশ্রয় না দেয় তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব কিভাবে? জনগণ আর গেরিলা যোদ্ধার সম্পর্ক হতে হবে। পানি আর মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, গেরিলা যুদ্ধও জনগণ ছাড়া বাঁচে না। পানি যদি মাছকে আশ্রয় না দেয় তাহলে মাছের যেমন নিশ্চিত মৃত্যু হবে, ঠিক জনগণ যদি গেরিলা যোদ্ধাকে আশ্রয় না দেয় তাহলে গেরিলা যোদ্ধারও নিশ্চিত মৃত্যু হবে। মনে নানান প্রশ্ন। শেখ মুজিবুর রহমান কি মানুষের কাছে এতটাই অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল? তাকে এইভাবে খুন করা হলো। আমরা তার প্রতিবাদে যুদ্ধ করতে এলাম, অথচ জনগণ আমাদের গ্রহণই করছে না। আসলে সশস্ত্র প্রতিবাদের শেষ কথা নয়। আমরা যারা শেখ মুজিবের অনুসারী, আমাদের নিজেদের কর্ম দ্বারা এবং জনগণকে বোঝানোর মাধ্যমে ধীরে ধীরে আবার জনগণকে শেখ মুজিবের প্রতি মমত্বশীল করে তুলতে হবে এবং শেখ মুজিবুর রহমানের হারানো জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল শেখ মুজিবুর রহমানের হারানো জনপ্রিয়তা ফিরে আসবে এবং আমরাও আমাদের এই যুদ্ধে বিজয়ী হতে পারব। এছাড়া আমাদের অন্য কিছু বিকল্প নেই। জেনারেল মাহমুদুল হাসান সৈন্যরা জনগণের মাধ্যমে আমাদের গতিবৃদ্ধির খবরাখবর নিয়ে পথে পথে অ্যাম্বুশ করতে লাগলো। অ্যাম্বুশ মানে আগে থেকেই ফাঁদ পেতে বসে থাকা। আমরা এক সন্ধ্যায় বাংলাদেশের সেনাবাহিনীর জেনারেল মাহমুদুল হাসানের অ্যাম্বুসে পা দিলাম। সন্ধ্যায় এক আখখেতের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকেই অ্যাম্বুশ করে ফাঁদ পেতে বসে থাকা বাংলাদেশ আর্মির সৈন্যরা অতর্কিতে আমাদের আক্রমণ করল। আমরা আখখেতের ভিতরে আশ্রয় নিয়ে পাল্টা জবাব দিলাম। প্রথমে তীব্র লড়াই শুরু হলো, তারপর রাতভর থেমে থেমে সংঘর্ষ চলতে লাগলো। রাত পোহালো, ভোর হলো। সূর্য ওঠার আগেই সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সৈন্যরা দুর্বল গতিতে পুনরায় আক্রমণ শুরু করলো। আমরা তার যথাযথ জবাব দিতে লাগলাম। যতই বেলা বাড়তে লাগলো, পাল্টা আক্রমণ ততই বাড়তে লাগলো। আমরা যে আখ খেতে আশ্রয় নিয়েছিলাম, গুলিতে সেই ক্ষেতের আখ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো। আমাদের গুলি ক্রমশ ফুরিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। ধীরে ধীরে আমাদের অস্ত্রগুলো একের পর এক থেমে যেতে লাগলো। যখনই আমাদের একটা অস্ত্র থেমে যায় তখনই বুঝতে পারি আমাদের সাথী যোদ্ধার গুলি শেষ অথবা আহত কিংবা নিহত। সন্ধ্যা নাগাদ আমাদের একের পর এক প্রায় সকল অস্ত্র থেমে গেল, অর্থাৎ আমাদের প্রায় সকল সাথীর গুলি শেষ অথবা আমাদের প্রায় সকল সাথীই নিহত। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই অবস্থা বেগতিক দেখে আমি ক্রলিং করে আখক্ষেত থেকে বেরিয়ে ধান খেতে ঢুকে পড়ি। সারা রাত ধান খেতে ক্রলিং করার পর যখন সকাল হয় তখন আমি কোথায় তা আমি জানি না। ধান গাছের পাতা আর ধানের শীষ ধারে আমার সমস্ত শরীর কেটে ফালি ফালি, সারা দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত বের হতে থাকে। দীর্ঘ সময় ক্রলিং করার ফলে আমার দু হাঁটু, হাতের দুই কনুই এবং বুক চিরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। শরীরে অসহ্য যন্ত্রণা, দেহে বল নেই।
দেহ আর চলে না, দেহ নিস্তেজ। জীবনের মায়া ত্যাগ করি ধান খেতেই পড়ে রইলাম। একসময় ঘুমিয়ে পড়লাম, না জ্ঞান হারিয়ে ফেললাম জানি না। যখন হুঁশ ফিরে এলো তখন দেখলাম একটি কুকুর আমার দিকে আসছে এবং আমাকে শুঁকছে। ধপ করে উঠে বসতেই কুকুরটি ৩-৪ হাত পিছিয়ে সরে গেল। আমার পাশেই পড়ে আছে আমার জীবন রক্ষাকারী G3 অটো রাইফেল আর ২টো ম্যাগাজিন। আমার কিছুই মনে নেই কেন আমি এই অবস্থায় এখানে। পেটে শুধু প্রচণ্ড ক্ষুধা। ক্ষুধার জ্বালায় আমি অস্থির। চিন্তা করছি আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব। ধীরে ধীরে আমার সমস্ত কিছু মনে হতে লাগলো। আমি আবার ভয় পেয়ে গেলাম। শত্রুর ভয়, মৃত্যুর ভয়। সঙ্গে সঙ্গে আমার মরণের সাথী, বাঁচার সাথী প্রিয়তমা G3 অটো রাইফেলটা আর ম্যাগজিন দুটো হাতে তুলে নিলাম। এখনও একটা ম্যাগজিন পুরো গুলি ভর্তি, অন্যটা অর্ধেক ভর্তি। আর G3-র সাথে ফিট করা ম্যাগজিনে ২০ রাউন্ড গুলির মধ্যে মাত্র ৩ রাউন্ড গুলি আছে, কিন্তু গুলির ব্যাগটা কোথায় আমি জানি না। এখন সকাল না দুপুর না বিকেল কিছুই বুঝি না। হাতের ঘড়িটা গুলির ব্যাগের মতো কোথাও না কোথাও পড়ে গেছে। পেটের ক্ষুধা নিবারণের জন্য কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কোনো গ্রাম বা লোকালয়ে যাওয়া যাবে না। মানুষেরাও আমাদের শত্রু। আমাদের অবস্থা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের সকল মানুষই ছিল পাক হানাদার বাহিনীর শত্রু। তখন পাক হানাদার বাহিনীর যে অবস্থা হয়েছিল, এখন আমাদেরও সে একই অবস্থা হয়েছে। মানুষ আমাদের সাহায্য করবে না, মানুষের কাছে যাওয়া যাবে না। ক্ষুধার জ্বালায় ধান গাছের কচি ডগা আর কচি ধানের দুধ চুষতে লাগলাম। আর ভাবতে লাগলাম এখনই অন্যত্র রওনা হব, না সন্ধ্যা হলে রওনা হব। এখন রওনা হলে শত্রু কবলে পড়ার বিপদ, আর সন্ধ্যার পর রওনা হলে অন্ধকারে পথ হারাবার বিপদ। কোন বিপদটা গ্রহণ করব? পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, আর কিছুক্ষণ পর পানির পিপাসায় এমনিই মরতে হবে। ফুল প্যান্টটা ভাঁজ করে নেংটির মতো বানালাম। শার্টটা খুলে কোমরের সাথে বেঁধে G3 রাইফেলটা বাঁ হাত দিয়ে শরীরের সাথে মেরিয়ে ধরলাম, যাতে দূর থেকে বোঝা না যায় আমার কাছে অস্ত্র। তারপর সোজা পানির খোঁজে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই একটা পানির ডোবা পেয়ে পানি খেলাম। এক লোক পায়খানা করে ওই ডোবায় শৌচ করতে এসেছে। আমি ওই লোককে গান পয়েন্টে করে আমাকে সোজা সীমান্তের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম, নইলে প্রাণে মেরে ফেলার হুমকি দিলাম। সীমান্তের কাছাকাছি আসতেই দূর থেকে ভারতীর পাহাড় নজরে এলে আমি ওই লোকের হাত ধরে তাকে জোর করে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়ে ছেড়ে দিলাম। তারপর ভারতের পাহাড় লক্ষ্য করে দ্রুত হাঁটতে লাগলাম। সীমান্তে পৌঁছে আমার সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমাদের সীমান্ত অঞ্চলের হাউডআউট বা ক্যাম্পে পৌঁছে দেখি আমার যুদ্ধের সাথী বৈদ্যনাথ কর মুমূর্ষু সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। বৈদ্যনাথ কর এর সারা শরীরে অসংখ্য ছোট ছোট ছিদ্র। সেই সকল ছিদ্র দিয়ে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে। উপজাতীয় সাথী ডাক্তার জন হেনরি এবং রাধারমণ রায় ঝান্টু বৈদ্যনাথ করকে চিকিৎসা করছে। বৈদ্যনাথ কর সুস্থ হওয়ার পর জানতে পারলাম যে আক্ষেপ থেকে কোরলিং করে পালিয়ে একটি কুচুরেপানা ভরা পচা জলাশয়ে আশ্রয় নিয়েছিল। সেই পচা জলাশয়ে ছিল অনেক দিন না খাওয়া রক্তচোষা যোগ। রক্তচোষা যোগ বৈদ্যনাথকে পেয়েই কিলবিল করে ঘিরে ধরে রক্ত চুষে খেতে থাকে। বৈদ্যনাথ কর প্রসাবের রাস্তা আর পায়খানার রাস্তা ২ হাত দিয়ে চেপে ধরে বসে থাকে, যাতে যোগ পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে পেটের ভিতর ঢুকতে না পারে। বৈদ্যনাথ করের পালাবার কোনো পথ ছিল না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা ওই পুকুর পাড়ে সজাগ পাহারায় ছিল। পালাবার চেষ্টা করলেই ধরা পড়তে হবে। তাই সেনাবাহিনীর হাতে ধরা পড়ার চাইতে যোগকে রক্ত দেওয়াই শ্রেয় মনে করেছে বৈদ্যনাথ কর। বাংলাদেশ সেনাবাহিনীর ওই পুকুর পাড় থেকে সরে যেতে যদি আর ১-২ ঘন্টা দেরি হতো, তাহলে রক্তচোষা যোগ বৈদ্যনাথ করের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলত। রক্তশূন্যতার কারণে এখনও যে কোনো সময় বৈদ্যনাথ কর মারা যেতে পারে। ওই দিনের যুদ্ধে আমি আর বৈদ্যনাথ কর ছাড়া আমাদের বাকি ১৭ জন সাথী নিহত হয়। জনসাধারণের চরম অসহযোগিতা এবং বিরোধিতার কারণে একই পরিণতি হয় বগুড়ার রেজাউল বাকি। রাজনীতির প্রতি চরম
আস্থাহীনতার কারণে দীর্ঘদিন থেকে সে রাজনীতি থেকে নিষ্ক্রিয় এবং দুলাল দে বিপ্লব এবং তার সাথীদের। কমান্ডার দুলাল দে বিপ্লব যুদ্ধে প্রচণ্ড মার খেয়ে আহত অবস্থায় নৌকা করে পালিয়ে আসার সময় তীব্র যন্ত্রণায় তার 2IC মোহাম্মদ হিরুকে নির্দেশ দেয়, হিরু, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো। এই নির্দেশ পালনে 2IC হিরু অক্ষমতা প্রকাশ করলে পুনরায় দুলাল দে বিপ্লব একই নির্দেশ দেয়, কিন্তু হিরুও নির্দেশ পালনে পুনরায় অক্ষমতা প্রকাশ করে। একইভাবে কয়েকবার কমান্ডারের নির্দেশের পালনে 2IC হিরো অক্ষমতা প্রকাশ করায় কমান্ডার দুলাল দে বিপ্লব অপর সাথী মদনকে এই মর্মে নির্দেশ দেয় যে, মদন, আমি কমান্ডার দুলাল দে বিপ্লব তোমাকে নির্দেশ দিচ্ছি, আমার 2IC হিরুকে আমি যে নির্দেশ দিব, হিরু যদি সেই নির্দেশ পালন না করে তাহলে তুমি হিরুকে গুলি করে মেরে ফেলবে। বলেই 2IC হিরুকে নির্দেশ দিল, আমাকে গুলি করে মেরে ফেলো। তখন নিরুপায় হয়ে 2IC হিরু কমান্ডারের নির্দেশে কমান্ডার দুলাল দে বিপ্লবকে হত্যা করতে উদ্যত হল। 2IC হিরু কমান্ডার দুলালদের বিপ্লবকে টেনে নৌকায় গোলাইয়ের বাইরে মাথাটা ঝুলিয়ে দিল। দুলাল দে বিপ্লব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি পড়তে লাগলো আর ফ্যাল ফ্যাল করে হিরুর দিকে তাকিয়ে থাকলো। হিরু G3 রাইফেল এর ব্যারেলটা দুলাল দে বিপ্লবীর মাথায় ঠেকিয়ে গুলি করে দিল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা পড়তে পড়তে একটা ঝাঁকুনি দিয়ে দুলাল দে বিপ্লবীর দেহ নিথর নিস্তব্ধ হয়ে পড়ল। অপরদিকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা, ঢাকা কলেজের ছাত্র নেতা, মেধাবী ছাত্র মোহাম্মদ ইউনুস যুদ্ধের শুরুতেই গুলিবিদ্ধ হয়। সারাদিন রক্তক্ষরণের পর নাকে মুখে ছেবড়ে উঠে ইউনুসের দেহ নিথর নিস্তব্ধ হয়ে যায়। সন্ধ্যায় ইউনুসের দেহ পরীক্ষা নিরীক্ষা করে মৃত সাব্যস্ত করে ইউনুসকে ফেলে অন্য সাথীরা পালিয়ে যায়। বছর চারেক পরে ঘনিষ্ঠ এক প্রতিবেশীর বাড়িতে এক অনুষ্ঠানে ওই যুদ্ধের কথা উঠলে অনুষ্ঠানে আগত এক ভদ্রমহিলা রাগান্বিত ও ক্রুদ্ধ কণ্ঠে আমাকে গালাগালি দিয়ে বলেন, আমার ভাইকে তোমরা আহত অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিলে। ওই ভদ্রমহিলার কাছে জানতে পারলাম তিনি নিহত বলে ধরে নেওয়া মোহাম্মদ ইউনুসের বড় বোন। ইউনুসের বড় বোনের কাছে আরে জানতে পারলাম যে যুদ্ধে ইউনুস আহত হয়েছিল সেই যুদ্ধে ইউনুসদের বিপক্ষে যুদ্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সুবেদার মেজর ছিল ইউনুসের ফুফাতো ভাই। সেই সুবেদার মেজর ইউনুসের চেহারা এবং ইউনুসের ডান হাতের কবজিতে থাকা কালো জট দেখে ইউনুসকে চিনতে পেরে জেনারেল মাহমুদুল হাসানের কাছে ইউনুসকে বাঁচিয়ে রাখলে অনেক তথ্য পাওয়া যাবে বলে ইউনুসকে বাঁচিয়ে রাখার প্রস্তাব করেন। জেনারেল মাহমুদুল হাসান তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে ইউনুসকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। ইউনুসকে ওপেন হার্ট সার্জারি সহ গলা থেকে নাভি পর্যন্ত চিরে অপারেশনের মাধ্যমে সুস্থ করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ইউনুস গলা থেকে নাভি পর্যন্ত অপারেশনের এক বিরাট কাটা চিহ্ন নিয়ে 10 বছর জেল খেটে মুক্তি পায়। অন্যদিকে টাঙ্গাইলে এক ব্রিজ ভাঙতে গিয়ে ধরা পড়ে যায় বিশ্বজিৎ নন্দী। সামরিক আদালত বিশ্বজিৎ নন্দীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। বিশ্বজিৎ নন্দী ফাঁসির প্রকোষ্ঠে একে একে প্রায় 15টি বছর মৃত্যুর প্রহর গুনতে থাকে। ফাঁসি দেওয়ার নিয়ম অনুযায়ী সূর্য ডোবার পরে এবং সূর্য উদয় হওয়ার আগে ফাঁসি কার্যকর হতে হবে। যখনই সূর্য ডুবে যেত, সন্ধ্যা হতো, বিশ্বজিৎ নন্দী অঝোর নয়নে কাঁদতে থাকত, সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করতে থাকত। আজ এই রাতেই আগামী সূর্যোদয়ের আগেই ফাঁসি হবে, আর পৃথিবীর সূর্য দেখবে না, পৃথিবীর আলো বাতাস ভোগ করবে না, এই সুন্দর ধরনী থেকে চিরবিদায় নিতে হবে। সারা রাত কাঁদতে থাকতো আর প্রাণ ভরে ভগবানকে ডাকত, জীবনের শেষ ডাকা, আর কখনোই ভগবানকেও ডাকতে পারবে না, এই ডাকাই শেষ ডাকা। এই তো জল্লাদ এসে গেছে, এই তো ফাঁসিতে ঝোলানো হবে, এখনই মৃত্যু। ফাঁসির অন্ধ প্রকোষ্ঠের বাইরের দেয়ালে হঠাৎ রোদের ঝলক, এমনই হাসি, অট্ট হাসি,
আমার ফাঁসি হয়নি, আমি মরিনি, আমি অন্তত আরও একদিন বেঁচে গেলাম, আরও একদিন পৃথিবীতে থাকবো, পৃথিবীর আলো বাতাস গ্রহণ করব। হ্যাঁ হ্যাঁ, আমি মরিনি, আমি মরিনি, আমি আজ বেঁচে গেছি। ফাঁসির অন্ধকার প্রকোষ্ঠে সারা দিন হাসি আর আনন্দ। দিন শেষে সূর্য তখন ধীরে ধীরে ডুবতে শুরু করে, সন্ধ্যা নেমে আসে, আবার অঝোর নয়নে কান্না আর ঈশ্বরকে স্মরণ করা। এই বুঝি জল্লাদ এলো, ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিল, মৃত্যু হলো। এভাবেই প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, প্রায় 15 বছর। সারাদিন হাসি, সারা রাত কান্না। বিশ্বজিৎ নন্দী হিন্দু হওয়ায় ভারতের পশ্চিম বাংলার জনগণের সমর্থন এবং ভারত সরকারের চাপের কারণে ফাঁসি কার্যকর হয় না। পরবর্তীতে বিশ্বজিৎ নন্দীকেই প্রায় 15 বছর পর নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। নজিবুর রহমান নিহার ও শাহাদাত হোসেন সুজার যৌথ নেতৃত্বে 17 জনের একটি গ্রুপ 76 সালের আগস্টে সুজার নিজ জেলা গাইবান্ধা দখল করে। গাইবান্ধা দখলের প্রথম লড়াইয়ে সহযোদ্ধা আলমগীর নিহত হয়। 3রা সেপ্টেম্বর 76 বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্ট থেকে 6 বেঙ্গল এবং রংপুর ক্যান্টনমেন্ট থেকে 16 বেঙ্গলের সৈন্যরা পূর্ব গাইবান্ধা ঘেরাও করে নিহার ও সুজাদের আক্রমণ করলে নিহার সুজারা পাল্টা আক্রমণের মাধ্যমে পিছু হটতে থাকে। লড়াই পিছু হাঁটা করতে করতে নিহার সুজারা গাইবান্ধা থানায় চলে গেলে সেনাবাহিনী ঘেরাও ভাঙতে পারেনি। 6 সেপ্টেম্বর 76 বিকেল 5টায় গোবিন্দগঞ্জের কামদিয়া গ্রামে নেহার সুজাদের 8 জন সাথী যোদ্ধা নিহত হয় এবং গুলি শেষ হয়ে যায় ও আহত হয় নেহার সুজা হুমায়ুন সহ 8 জন সাথী বন্দী হয়। বন্দীদের মধ্যে 1 নজিবুর রহমান নিহার, 2 আবু বকর সিদ্দিকী, 3 রেজাউল করিম রেজা এবং 4 বিকাশ। এই 4 জন যোদ্ধা আহত অবস্থায় বন্দী হয়। সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুল এই 4 জন অক্ষত অবস্থায় গ্রেপ্তার হয়। বন্দী হওয়ার ঘণ্টাখানিক পর আহত নিহার, বক্কর, রেজা ও বিকাশকে সেনাবাহিনীর লোকেরা সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুলের সামনেই ব্রাশ ফায়ার করে মেরে ফেলে এবং জীবিতদের ঘণ্টা 2 পরে রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 মাসব্যাপী নানা ধরনের নির্যাতন ও জবানবন্দি শেষে কর্নেল আজিজের 5 নং মার্শাল ল কোর্টের বিচারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে রংপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। রংপুর, রাজশাহী ও কুমিল্লার কারাগারে একটানা 10 বছর জেল খেটে সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুল মুক্তি পায়। সীমান্তে ফিরে এসে আমাদের জাতীয় মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম ওরফে বাঘা সিদ্দিকীকে রণকৌশলগত কারণে আমাদের গেরিলা যুদ্ধ করা সম্ভব নয় এবং উচিত নয় বলে আমার অভিমত ব্যক্ত করে পিছনে শত্রু না রেখে রণকৌশল নির্ধারণের কথা বলি। দেশের মানুষের অবস্থা, আমাদের সম্পর্কে মানুষের ধারণা, সর্বোপরি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ইত্যাদি বিস্তারিত বিচার বিশ্লেষণ করে কাদের সিদ্দিকী সরাসরি সম্মুখ সমরের সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা দিলেন, যুদ্ধে যত সময় লাগুক না কেন আমরা সামনাসামনি যুদ্ধ করব। প্রয়োজনে বাংলাদেশের 1 ইঞ্চি করে ভূমি মুক্ত করব, তবু পিছনের কোনো শত্রু রাখব না। আমরা বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলার সীমান্ত অঞ্চলে শক্তিশালী ঘাঁটি স্থাপন করলাম এবং বেশ বড় এলাকা জুড়ে মুক্ত অঞ্চল তৈরি করলাম। প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এর সাথে আমাদের সম্মুখ যুদ্ধ চলতে লাগলো। সেনাবাহিনী বিডিআর চাইতে আমাদের সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে দাঁড়িয়ে দিতে, আমরা চাইতাম আমাদের মুক্ত অঞ্চল আরও বাড়াতে। আমাদের সাথীরাই ময়মনসিংহ জেলার কমলাকান্দা থানা আক্রমণ করে থানার ওসি আশরাফ উদ্দিনকে সস্ত্রীক ধরে মুক্ত অঞ্চলে নিয়ে আসে। পরে আমরা ওসি আশরাফ উদ্দিনকে চলে যেতে বললে তিনি চলে না গিয়ে আমাদের সাথে একত্র হয়ে যুদ্ধ করতে থাকেন। বছরখানেক পর আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকী আমাদের পক্ষে রেডিও টেলিভিশনে প্রচার চালানোর জন্য ওসি আশরাফ উদ্দিনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তিনি সস্ত্রীক ফিরে যান এবং কথা মতো ঠিকই রেডিও টেলিভিশনে তার সাক্ষাৎকারে আমাদের কথা প্রচার করেন। লন্ডন থেকে প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বাংলার ডাক নামক একটি সাপ্তাহিক পত্রিকা বের করে আমাদের কথা প্রচার করেন। এছাড়া আমাদের আর কোনো প্রচার ছিল না। ভারতের এসএসবি
খুবই গোপনে আমাদের সাহায্য করত। তারা অত্যন্ত সংগোপনে আমাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত। এসএসবি এতই সতর্কতা ও গোপনীয়তার সাথে আমাদের সাহায্য করত যে তা ভারতীয় বিএসএফ সহ অন্যান্য সংস্থা এবং কর্তৃপক্ষ পর্যন্ত জানত না। ভারতীয় এসএসবি বা সেন্ট্রাল সিকিউরিটি ব্রাঞ্চকে প্রত্যক্ষভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পরিচালনা বা নিয়ন্ত্রণ করতেন।